নমস্কার বন্ধুরা। বন্ধুরা, সত্যি কি ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গের বুকে যে কঠোর সিদ্ধান্তগুলো নিয়ে চলেছে সেগুলো সব কিছুই কি ফ্রি এবং ফেয়ার ইলেকশন করানোর জন্য? কারণ গত কয়েকদিনে ইলেকশন কমিশনের নেওয়া কিছু সিদ্ধান্ত মানুষের মৌলিক অধিকারকে প্রভাবিত করছে বলে হাইকোর্টে কেস গেছে, বিতর্ক তৈরি হয়েছে। আর সেই বিতর্ক হাইকোর্ট পর্যন্ত পৌঁছয় এবং হাইকোর্ট এমন কিছু ডিসিশন দিয়েছে যে ডিসিশন আবার নতুন করে বিতর্ক তৈরি করেছে যে পশ্চিমবঙ্গে কি তাহলে নতুন করে রি ইলেকশন হতে চলেছে। বন্ধুরা, সমস্ত বিষয়টা পুরোটা ডিটেলসে দেখবো হাইকোর্টে অ্যাকচুয়ালি কি হচ্ছে। আমরা জানি সুপ্রিম কোর্টে অলরেডি ইলেকশন কমিশন নিয়ে কেস চলছে। হাইকোর্টে এখন কি সিদ্ধান্ত দিয়েছে, কেনই বা আমি পুনর্নির্বাচনের কথা বারবার বলছি, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। দেখুন, শুরুতেই আমি আপনাদেরকে দেখাই পশ্চিমবঙ্গে দু দফায় ভোট চলছে। 23 এপ্রিল অলরেডি ভোট হয়ে গেছে। সেকেন্ড যে ফেজ সেটা কিন্তু 29 এপ্রিল হতে চলেছে। আপনারা জানেন শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে তামিলনাড়ুতেও ভোট হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর মধ্যে তফাৎ একটাই, পশ্চিমবঙ্গে টোটাল আপনারা যদি দেখেন ফার্স্ট ফেজে 152টা সিটে কিন্তু ভোট হয়েছে, আর সেকেন্ড ফেজে 142টা সিটে ভোট হতে চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে তামিলনাড়ুতে যদি দেখেন টোটাল 234টা সিট, সেই 234টা সিটে একই দিনে ভোট হয়েছে। তাহলে প্রশ্ন কোথায়? প্রশ্ন কিন্তু পশ্চিমবঙ্গ নিয়ে অনেক তৈরি হয়েছে। তামিলনাড়ু নিয়ে না হাইকোর্টে কোনো কেস গেছে, তামিলনাড়ু হাইকোর্টে না সুপ্রিম কোর্টে কেস গেছে, কিন্তু পশ্চিমবঙ্গ নিয়ে অসংখ্য কেস সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে পৌঁছেছে। এবার আসি যে হাইকোর্টে অ্যাকচুয়ালি কি ঘটছে, কেনই ইলেকশন কমিশনের ওপরে বিভিন্ন যে ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের ওপরে হাইকোর্ট স্থগিতাদেশ দিচ্ছে। চলুন দেখে নেওয়া যাক। দেখুন, এসআইআর এ রাজ্যে বাদ পড়েছে প্রায় 27 লক্ষের নাম। আপনারা জানেন যে এসআইআর ইস্যু হাইকোর্টেও চলছে, সুপ্রিম কোর্টেও চলছে। সেখানে বারবার কমিশনের উপর প্রশ্নচিহ্ন তৈরি করা হয়েছে যে এই যে 27 লক্ষ নাম বাদ গেছে, এর মধ্যে কমিশন অনেকখানি দোষী রয়েছে এই পুরো নাম বাদের ক্ষেত্রে। সেকেন্ড আসছে, এই 27 লক্ষ নাম বাদের পরে আমরা দেখেছিলাম যে সুপ্রিম কোর্টে এই বিষয়টা যায় যে মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। দেন সুপ্রিম কোর্ট 19 খানা ট্রাইব্যুনাল তৈরি করে। সেই পুরো বিষয়টাকে দেখার জন্য জাজদের নিয়ে 19 খানা ট্রাইব্যুনাল তৈরি করে, আর সেই ট্রাইব্যুনাল থেকে মাত্র 136টা নিষ্পত্তি হয়। অর্থাৎ মাত্র 136 জন, 54 লাখ টোটাল ভোটারের মধ্যে থেকে 136 জনকে ভোটাধিকার দেওয়া হয়। আর এখান থেকে বড় প্রশ্ন তৈরি হয়ে যায় যে তাহলে 19টা ট্রাইব্যুনাল এতদিন ধরে সমস্ত কিছু দেখার পরে মাত্র 136 জনকে নিষ্পত্তি করতে পারলো। এর মধ্যে কিন্তু ইলেকশন কমিশনের ওপরে কিন্তু প্রশ্নচিহ্ন তৈরি হয়। এরপরে যদি দেখেন নেক্সট হচ্ছে 23 এপ্রিল ভোটের আগে ইলেকশন কমিশনের তরফ থেকে একটা নোটিশ জারি করা হয় যে ভোটের 48 ঘন্টা আগে কোনো বাইকে নিয়ে ঘোরা যাবে না, বাইক র্যালি করা যাবে না, 6 PM টু 6 AM কোনো বাইক নিয়ে বাইরে নামানো যাবে না। অর্থাৎ বাইকের ওপরে অনেকগুলো নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপরে পুরো বিষয়টা হাইকোর্টে যায় এবং হাইকোর্ট ডাইরেক্টলি বলে দেয় যে এই রকম নিষেধাজ্ঞা করা যাবে না, কারণ তামিলনাড়ুতেও সেম জিনিস ভোট হচ্ছে, সেখানেও এতটা স্ট্রিক্ট বাইকের ওপরে রুলস অ্যান্ড রেগুলেশন চাপানো হয়নি, তাহলে আপনি এখানে কি করে চালিয়েছেন? সো সেই বিজ্ঞপ্তিকে মান্যতা দেয়নি হাইকোর্ট এবং সেখানেও কিন্তু স্থগিতাদেশ আসে। এরপরে আমরা যদি দেখি যে ভোট কর্মী সংকটের একটা খবর আসছিল, যেখানে প্রথম দফাতে যাদেরকে নিয়ে ভোট করানো হয়েছিল, দ্বিতীয় দফাতে তাদেরকে নিয়ে আবার নতুন করে ইলেকশন কমিশন চাইছে যে ভোট করাতে। এইবারে ভোটে রাজ্য সরকারি কর্মচারীদেরকে নিয়োগ করা হয়নি এবং শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারী তাদেরকে বিপুলভাবে নিয়োগ করা হয়েছে। রাজ্য পুলিশকে ইলেকশন থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। এগুলো নিয়েও কিন্তু ইলেকশন কমিশনের ওপর প্রশ্ন আসে। কালীঘাটের ওসিকে ট্রান্সফার করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় যারা বিভিন্ন আধিকারিকরা ছিল তাদেরকে সরানো হয়েছে এবং সেখানেও কিন্তু ইলেকশন কমিশনের উপর প্রশ্ন তৈরি করা হয়েছে যে হঠাৎ করে কি করে এই ধরনের সিদ্ধান্ত ইলেকশন কমিশনের তরফ থেকে আসতে পারে। এরপরে পুরো বিষয়টা কোর্টে যায় এবং কোর্টে স্টেট অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি বলেন যে এই ধরনের বিধি নিষেধ নির্বাচন কমিশন যে চাপাচ্ছে সেটা কি আর্টিকেল 324 যেটা ইলেকশন কমিশনকে পাওয়ার দেয়
সেটার কি ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে, এবং কমিশনের কাছে জবাব চাওয়া হয় যে এই ধরনের ক্ষমতা সংবিধানে কোথাও মেনশন নেই, তাহলে কমিশন কি করে সেটাকে ব্যবহার করছে। এরপরে দেখুন সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য হাইকোর্টে অ্যাপিল করে যে কমিশন তার ক্ষমতাকে অপব্যবহার করছে এবং বিভিন্ন যে বিধিনিষেধ মানুষের ওপরে চাপানো হচ্ছে তাতে মানুষের যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকার কিন্তু লঙ্ঘন হচ্ছে, এবং কমিশনের এই ধরনের ক্ষমতা কিন্তু আর্টিকেল 324-এ কোথাও সংবিধানে মেনশন নেই। তো এই নিয়ে হাইকোর্টে বাদানুবাদ চলতে থাকে। এরপরে আমরা দেখতে পাই যে ইলেকশন কমিশনের তরফ থেকে ইলেকশন কমিশনের যে অ্যাডভোকেট জেনারেল সিনিয়র অ্যাডভোকেট ডিএস নাইডু তিনি বলেন যে এই ধরনের পদক্ষেপ আগেও নেওয়া হয়েছে, বাইক দ্রুত অপরাধ করে পালানোর জন্য ব্যবহৃত হয়, তাই এটিকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মানে বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে এর আগে, তার বেশিসে কিন্তু ইলেকশন কমিশন এই স্টেপ নিয়েছে। এটা জানিয়েছে কে? এটা জানিয়েছে ইলেকশন কমিশনের যে অ্যাডভোকেট আছে তিনি কিন্তু জানিয়েছেন। আদালত এই বিষয়টাকে সম্পূর্ণভাবে বিচার করে। এরপরে হাইকোর্টের যে বিচারপতি কৃষ্ণা রাও তিনি বলেন যে অন্যান্য জায়গায় শুধু বাইক র্যালিতে নিষেধাজ্ঞা ছিল, সাধারণ যান চলাচলের উপরে কোনো নিষেধাজ্ঞা ছিল না, মানুষের মৌলিক অধিকারকে কখনো কেড়ে নেওয়া হয়নি। কিন্তু তিনি প্রশ্ন করেন যে কোন আইনের অধীনে সাধারণ মানুষের ওপরে 72 ঘন্টার জন্য এই নিষেধাজ্ঞা চাপানো হয়েছে, এবং তিনি রীতিমতো রেগে গিয়ে বলেন যে টার্গেটেড রেস্ট্রিকশন এবং ব্ল্যাঙ্কেট রেস্ট্রিকশনের মধ্যে পার্থক্য হওয়া উচিত, মানুষের মৌলিক অধিকারকে কখনো নেওয়া যায় না। এবং তিনি পুরো বাইকের যে নিষেধাজ্ঞা ইলেকশন কমিশন চাপিয়েছিল তার উপরে কমপ্লিট স্থগিতাদেশ দেন, এবং তিনি বলেন যে একজন মানুষ কি করে প্রমাণ করবে যে সে কাজে যাচ্ছে। ইলেকশন কমিশনের অ্যাডভোকেট ডিএস নাইডু তিনি বলেন যে পশ্চিমবঙ্গের গত বিধানসভাতে 80 জনের মৃত্যু হয়েছে, যে 2021-এর যে বিধানসভা নির্বাচন হয়েছিল তাতে 80 জনের মৃত্যু হয়েছে, আর ইলেকশন কমিশন এটা দেখেই কিন্তু এই স্টেপ নিয়েছে। তাতেও হাইকোর্টের যে জাজ ছিলেন কৃষ্ণা রাও তিনি সন্তুষ্ট হননি, এবং তিনি বলেন যে মানুষের মৌলিক অধিকার এইভাবে নিয়ে নেওয়া যায় না। কেউ টিউশনের শিক্ষক রয়েছে, কেউ রয়েছে দৈনিক মজুর, কেউ রয়েছে দোকানে যাচ্ছে, কেউ হসপিটালে যাচ্ছে, তো সেই যাওয়ার সময় তাকে প্রুভ করতে যদি হয় যে সে এই কাজটা করতে যাচ্ছে তাহলে কিন্তু তার মৌলিক অধিকার রীতিমতো নেওয়া হচ্ছে বলে তিনি কিন্তু, এবং তিনি ইলেকশন কমিশনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের ওপরে স্থগিতাদেশ দেয়। এরপরে আমরা দেখেছি এর আগেও কিন্তু একটা বড় বিতর্ক হয়েছিল যখন প্রায় 800 জনকে ট্রাবল মেকার বলে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়ার কথা ইলেকশন কমিশনের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে এরকম 800 জনকে গ্রেপ্তার করা হতে পারে, এবং সেই সূত্র ধরে 135 জনকে রাতারাতি যে সমস্ত অপরাধীরা ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়। সেখানেও কিন্তু এটাও প্রশ্ন তোলা হয়, এবং সেখানে কল্যাণ ব্যানার্জি সিনিয়র আইনজীবী তিনি বলেন যে কমিশন এমন কোনো ক্ষমতা নেই যে যাকে খুশি তাকে ট্রাবল মেকার ঘোষণা করবে, দিয়ে তাকে অ্যারেস্ট করে নেবে। এই ক্ষেত্রেও হাইকোর্ট পর্যবেক্ষণ দেয় যে এরকম কোনো কিছু করা যাবে না। ট্রাভেল মেকার যদি কেউ থাকে তাহলে তার স্পষ্ট এক্সাম্পল হাইকোর্টের সামনে রাখতে হবে, তারপরেই তাকে কিন্তু অ্যারেস্ট করা যাবে। তার মানে বুঝতেই পারছেন যে ইলেকশন কমিশন যা কিছু আজ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে ফ্রি এবং ফেয়ার ইলেকশন করানোর জন্য হাইকোর্টে কিন্তু সেগুলো সবই প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে। এখন মূল প্রশ্ন হলো যে নির্বাচন কমিশন কি তার সাংবিধানিক সীমা অতিক্রম করছে, না অতীতের সহিংসতার পরিপ্রেক্ষিতে এই কঠোর ব্যবস্থা সেটা কতটা যুক্তিযুক্ত, এটা নিয়ে হাইকোর্টে রীতিমতো আর্গুমেন্ট চলে। এবং আর্টিকেল 324 যেটা নির্বাচন কমিশনকে সমস্ত ক্ষমতা দেয়, সেই আর্টিকেল 324-এর ওপরে কিন্তু প্রশ্ন তৈরি করা হয়, ক্ষমতা কি সীমাহীন আছে না তার কোনো লিমিটেশন আছে, সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়। এইভাবে বিতর্ক কিন্তু হাইকোর্টে অনেকক্ষণ ধরে চলতে থাকে। এরপরে ইলেকশন কমিশনের আইনজীবী তিনি বলেন যে আমরা শান্তিপূর্ণ, অবাধ এবং সুস্থ নির্বাচন করার জন্য সমস্ত স্টেপ নিয়েছি, এবার হাইকোর্ট দেখুক সেটা কতটা যুক্তিপূর্ণ। এখন এখান থেকেই কিন্তু বড় প্রশ্ন তৈরি হয়ে গেছে যে তাহলে কি পশ্চিমবঙ্গে নতুন করে রি-ইলেকশন হতে পারে? কেন এই কথাটা বললাম? কারণ যখনই এরকমই হয় যে দুটো অর্গানাইজেশনের মধ্যে সংঘর্ষ হয়, দ্যাট মিনস ইলেকশন কমিশন এবং হাইকোর্ট দুটোই কিন্তু কনস্টিটিউশনাল বডি, এই কনস্টিটিউশনাল বডির মধ্যে যখন সংঘর্ষ হয় তখন কিন্তু কোর্ট সব থেকে বড় স্টেপ নেয়
এবং কোর্ট কি করে, জুডিশিয়াল অ্যাক্টিভিজম অ্যাপ্লাই করে। জুডিশিয়াল অ্যাক্টিভিজমের মাধ্যমে ইলেকশন কমিশনের সমস্ত ক্ষমতাকে পুনর্বিবেচনা করে, সেটা কতটা যুক্তিপূর্ণ সেটাকে যাচাই করে এবং তারপরে তার বৈধতা এবং তার যৌক্তিপূর্ণতা কতখানি রয়েছে তার উপরে কিন্তু বড় জাজমেন্ট আসে। তো এই ক্ষেত্রে হাইকোর্টে অলরেডি ইলেকশন কমিশন সম্বন্ধে অনেকগুলো কেস গেছে, সুপ্রিম কোর্টেও অনেকখানি কেস রয়েছে। এখন দেখার বিষয় পরবর্তীকালে ইলেকশন কমিশনের এগেনস্টে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কী স্টেপ নেয়, এই কেসগুলোতে কি নতুন রিপোর্ট উঠে আসে, সব কিছুই কিন্তু পুরোটাই দাঁড়িয়ে আছে কোর্টের ওপরে। সো যা কিছু নতুন আপডেট আসবে আমি আপনাদের সঙ্গে চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। ভিডিওগুলো ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আপনারা জানাবেন যে ইলেকশন কমিশনের এই যে ক্ষমতার যে ব্যবহার, সেটা কি শুধুমাত্র সুস্থ নির্বাচন করানোর জন্য, না এর পেছনে আপনার কোথাও মনে হচ্ছে যে ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে। সব কিছুই কমেন্টে কিন্তু জানাবেন। সো মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না।